আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 53 এবং প্রেসির 5 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হলো যে কোল্যাপসড অফ বিল্ডিং ডিউ টু মেট্রো লাইন অপারেশন ইন কলকাতা। মানে কলকাতায় যে মেট্রো লাইন অপারেশন হচ্ছিল, যে কাজটা হচ্ছিল, সেই কারণে যে কলকাতার বিল্ডিংগুলোতে কোল্যাপস এসছে সেই নিয়ে আমরা একটা রিপোর্ট দেখব এবং তার সাথে সাথে ইংলিশের গ্রামার এবং যে ভোকাবুলারি পার্টটা আছে সেটাও কিন্তু দেখব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা ডেলি বেসিকে যে সমস্ত হোম টাস্কগুলো প্রোভাইড করে থাকছি সেইগুলো এবং তার সাথে সাথে তার যে প্রিভিয়াস আপডেটস সেগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে চলুন আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্রসেসটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, বোঝা গেছে? চলুন তাহলে এগোই। দেখুন কি বলা হচ্ছে, ফার্স্ট লাইনটা ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে আশুতোষ আজীবন শিক্ষার্থী ছিলেন। তাহলে আজীবন শিক্ষার্থী ছিলেন, তাহলে আপনাকে সিম্পল পাস্টে বিষয়টাকে লিখতে হবে এবং আজীবন ব্যাপারটাকে আপনি এন্টায়ার লাইফ হিসেবে লিখতে পারেন। ঠিক আছে, এবং সাবজেক্ট হিসেবে আশুতোষ চুজ করলেন এবং এই যে শিক্ষার্থী ব্যাপারটা বলছে আপনি কিন্তু লার্নার বা স্টুডেন্ট দুটোই কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখুন আমরা সেইভাবেই বিষয়টাকে করলাম কি, আশুতোষ ওয়াজ আ লার্নার ইন হিজ এন্টায়ার লাইফ। ঠিক আছে, একদম সিম্পল প্রেজেন্টে কিন্তু বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, সেকেন্ড লাইন দেখুন কি বলা হচ্ছে। এখানে বলছে বুঝবেন বিষয়টা ভালো করে, কি স্কুলে কি কলেজে কি গৃহে, মানে সব জায়গাতেই তিনি কি করতেন, তিনি যখনই অবকাশ পাইতেন তখনই বিবিধ জ্ঞানগর্ভ গ্রন্থাদি। তাহলে জ্ঞানগর্ভ গ্রন্থাদি মানে কি? এমন কোনো গ্রন্থ যাতে কিনা প্রচুর জ্ঞান আছে। ঠিক আছে, এরকম গ্রন্থ তিনি পাঠ করিয়া জ্ঞান ও আনন্দ লাভ করিতেন। তাহলে দেখুন এই যে পাঠ করিয়া, এই যে পার্টিসিপল ব্যাপারটা আছে এইটাকে কিন্তু আমরা কম্পাউন্ড করে লিখবো, মানে পাঠ করিতেন এবং জ্ঞান ও আনন্দ লাভ করিতেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? তাহলে এইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে করবো। দেখুন বিষয়টাকে আমরা কিভাবে করছি, ভালো করে ফলো করবেন। হোয়েন এভার হি গট টাইম, মানে যখনই তিনি সময় পেতেন বা যখনই তিনি অবকাশ পেতেন। ঠিক আছে, কোথায়? ইন স্কুল, কলেজ অর হোম, মানে স্কুলে হোক বা কলেজে হোক বা বাড়িতেই হোক, যখনই তিনি সময় পেতেন বা অবকাশ পেতেন তখন তিনি কি করতেন, তিনি বিভিন্ন যে জ্ঞানগর্ভ গ্রন্থাদি সেইটা পাঠ করতেন। তাহলে তারা একটা পুরাতন অভ্যাস বোঝাচ্ছে, সেই কারণে কিন্তু আমরা ইউজ টু লিখলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে হি ইউজ টু রিড মানে তিনি পড়তেন কি, ভ্যারিয়াস বুকস ফুল অফ উইজডম, মানে এমন বিভিন্ন গ্রন্থাদি যাতে কিনা প্রচুর কি আছে, জ্ঞান আছে। ঠিক আছে, মানে জ্ঞান গর্ভ গ্রন্থাদি পড়তেন। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড করছি, অ্যান্ড লিখলাম তাই, অ্যান্ড ডিরাইভ। এবং ডিরাইভ দেখুন এখানে কিন্তু আমি ইডি যোগ করিনি, সেকেন্ড ফর্ম কিন্তু করিনি। কেন করিনি? কারণ দেখুন এই ডিরাইভের সাথে কিন্তু ইউজ টুটা কিন্তু রেফার হয়ে আসছে। তাহলে ইউজ টু এর সঙ্গে যেহেতু আমরা রিড ফার্স্ট ফর্ম ইউজ করেছি, তাই এই ইউজ টুটা কিন্তু এখানেও রেফার হয়ে আসছে, তাই কিন্তু বলা হলো ডিরাইভ। ঠিক আছে, তার মানে ইউজ টু ডিরাইভ মানে কি করতেন, হি ইউজড টু ডিরাইভ মানে তিনি সঞ্চয় করতেন বা অর্জন করতেন নলেজ অ্যান্ড প্লেজার এবং আনন্দ। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? একদম পাটে পাটে কিন্তু আমরা সাজিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখুন 3 নম্বর লাইনটা কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে বস্তুত সদ্গ্রন্থই ছিল তাহার প্রকৃত সহচর। তাহলে এই যে সদ্গ্রন্থ ব্যাপারটা আপনি গুড বুক লিখতে পারেন। ঠিক আছে, তাহার সহচর ছিল, বিষয়টাকে আমরা কিভাবে লিখবো, একদম সিম্পল পাস্টে কিন্তু লিখবো, আর বস্তুত ব্যাপারটা কিন্তু আমরা ইনফ্যাক্ট হিসেবে করব। ঠিক আছে, দেখুন সেইভাবে আমরা বিষয়টাকে করলাম। কি করা হলো, ইনফ্যাক্ট মানে বস্তুত। ঠিক আছে, দি গুড বুক মানে সাবজেক্ট হিসেবে লেখা হলো ওয়াজ হিজ রিয়েল কম্পেনিয়ান, মানে গুড বুক অর্থাৎ সদ্গ্রন্থই ছিল কি ছিল, ওয়াজ হিজ রিয়েল কম্পেনিয়ান, তার কিন্তু প্রকৃত সহচর। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে লাইনটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো দেখুন কি বলা হচ্ছে, আশুতোষ কখনো সময়ের অপব্যবহার করিতেন না। তাহলে কে করিত না? আশুতোষ। তাহলে আশুতোষ আমরা সাবজেক্ট হিসেবে লিখবো এবং সময়ের যে অপব্যবহার করিত না এই বিষয়টা কিন্তু আপনাকে একদম প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু বিষয়টাকে লিখতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখুন সেইভাবে আমরা করব। কখনো করিতেন না, তাহলে নেভার লেখা হলো। তাহলে আশুতোষ নেভার মিস ইউজড অফ টাইম, অফ কেন লেখা হলো, টাইম এর সময়ের অপব্যবহার করতো না তাই অফ লিখলাম। তাহলে কি, আশুতোষ নেভার মিস ইউজড অফ টাইম মানে আশুতোষ কখনোই সময়ের অপব্যবহার করিত না। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তারপর দেখুন পরের লাইনটা কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে তিনি জীবনের প্রতি মুহূর্ত ফলপ্রসূ করিবার নিমিত্ত সর্বদা সময়ের যথোচিত সদ্ব্যবহার করিতেন। তাহলে সর্বদা, তাহলে অলওয়েজ করতে হবে।
কি করতেন, হি অলওয়েজ ইউজড হিজ টাইম, একদম কিন্তু আমরা কিভাবে করব, একদম প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনাইটে কিন্তু বিষয়টাকে করব। দেখুন কিভাবে করা হচ্ছে, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। দেখুন কি করা হলো যে হি অলওয়েজ ইউজড হিজ টাইম ওয়াইজলি, তার মানে কি তিনি সর্বদা কি করতেন, হি অলওয়েজ ইউজ হিজ টাইম ওয়াইজলি ইন অর্ডার টু মেক এভরি মোমেন্ট অফ হিজ লাইফ ফ্রুটফুল, মানে তিনি জীবনের প্রতিটি মুহূর্ত ফলপ্রসূ করার জন্য, এই বিষয়টাকে আমরা এইভাবে করলাম, ইন অর্ডার টু মেক এভরি মোমেন্ট অফ হিজ লাইফ ফ্রুটফুল, মানে জীবনের প্রতিটি মুহূর্ত ফলপ্রসূ করার জন্য তিনি কি করতেন, সময়ের যথোচিত সদ্ব্যবহার করতেন। সেটাকে আমরা ফার্স্ট লিখলাম কি, হি অলওয়েজ ইউজড হিজ টাইম ওয়াইজলি, মানে তিনি তার সময়ের সদ্ব্যবহার করতেন। কেন করতেন সেটা লেখা হলো, ইন অর্ডার টু মেক এভরি মোমেন্ট, কি করতে, তার জীবনের প্রতিটি কি মুহূর্তকে কি করতে, টু হিজ লাইফ ফ্রুটফুল, মানে তার জীবনের প্রতিটি মুহূর্তকে ফলপ্রসূ করতে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে বিষয়টাকে আমরা কিসে লিখলাম, একদম পাস্ট ইনডিফিনাইটে কিন্তু বিষয়টাকে লেখা হয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর দেখুন পরবর্তী লাইনটা কি বলা হচ্ছে, ভালো করে বুঝবেন। তিনি জানিতেন, তাহলে তিনি জানিতেন, হি নিউ। ঠিক আছে, তিনি জানিতেন, তারপরে দ্যাট দেব, ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি হচ্ছে মানব জীবন। তার মানে কি, সমষ্টি, এই যে সাম অফ আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, লিটল মোমেন্টস, সাম অফ লিটল মোমেন্টস, এইভাবে আমরা বিষয়টাকে লিখবো। দেখুন কিভাবে কি করা হচ্ছে, এই ফার্স্ট পোর্শনটা আগে বুঝবেন ভালো করে। কি বলা হলো, হি নিউ দ্যাট, তিনি জানতেন যে, কি জানতেন, দি সাম অফ লিটল মোমেন্টস, মানে লিটল যে মোমেন্টস, মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে মুহূর্ত, তার যে সমষ্টি, সেটা কি, ওয়াজ হিউম্যান লাইফ, সিম্পল পাস্টে লিখলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে হি নিউ দ্যাট, এটা কিন্তু আমরা পাস্ট ইনডিফিনাইট করলাম। তারপরে কি করা হচ্ছে, দ্যাট দি সাম অফ লিটল মোমেন্টস ওয়াজ হিউম্যান লাইফ, একদম সিম্পল পাস্টে করা হলো। ঠিক আছে, ফার্স্ট যে ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে দেখুন, এবং এবং তাই লিখলাম অ্যান্ড। ঠিক আছে, সেই মুহূর্তগুলির অপব্যয় করা আর সমগ্র জীবন নষ্ট করা একই কথা। এই যে বিষয়টা, এটাকে আমরা সেন্সটাকে একই রাখবো, রেখে আমাদের মতো করে বিষয়টাকে লিখবো। কেমন করে, দেখুন কি করা হলো, অ্যান্ড দি ওয়েস্টিং অফ দোজ মোমেন্টস, মানে সেই মুহূর্তকে অপচয় করা, ওয়াজ নাথিং বাট দি ওয়েস্টিং অফ হোল লাইফ, মানে পুরো জীবন নষ্ট করা আর সেই মুহূর্তগুলোকে ওয়েস্ট করা, সেগুলো কিন্তু কি বলা হচ্ছে, দি ওয়েস্টিং অফ দোজ মোমেন্টস, সেই মুহূর্তগুলোকে ওয়েস্ট করা, অপব্যবহার করা বা নষ্ট করা, ওয়াজ নাথিং বাট দি, মানে কি, ওয়েস্টিং অফ হোল লাইফ, মানে হোল লাইফ নষ্ট করা ছাড়া কিন্তু আর কিছুই নয়। মানে সেই মুহূর্তগুলো, অর্থাৎ যে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত, সেই মুহূর্তগুলোকে নষ্ট করা আর জীবন নষ্ট করা ছাড়া কিন্তু আর কিছুই নয়। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা সেন্সটাকে একই রেখে কিন্তু এই বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এইভাবেই কিন্তু আমাদের এই যে ট্রান্সলেশন প্রসেসটা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে, তারা এই যে ক্লাসটাকে প্রথম থেকে কিন্তু দেখুন, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের পরবর্তী যে হোম টাস্ক ছিল সেটা দেখুন, একটা প্রেসি ছিল। বিষয়টাকে ভালো করে, ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ুন, কি বলা হচ্ছে, মানেগুলো বোঝার চেষ্টা করুন, তারপর আমরা এগোচ্ছি। দেখুন কি বলা হচ্ছে, একবার বুঝিয়ে দেওয়া যাক। বলা হচ্ছে, রিভ ভ্যান উইঙ্কেল ওয়াজ আ সিম্পল বাট ভেরি লেজি ফেলো, মানে রিভ ভ্যান উইঙ্কেল ছিলেন একজন সাদাসিধে কিন্তু অলস মানুষ। ঠিক আছে, তারপর দেখুন, ওয়েন ইজ ওয়াইফ টুক হিম টু টাস্ক ফর দিস, যখন তার স্ত্রী তাকে কাজের জন্য নিয়ে যেতেন, হি ইউজ টু ওয়ার্ক আউট উইথ হিজ গান অ্যান্ড হিজ ডগ ফর কোম্পানি, তখন তিনি তার বন্দুক ও কুকুরকে সাথে নিয়ে বেড়াতে যেতেন। ঠিক আছে, তারপর দেখুন, ওয়ান ডে হি মেট আ গ্রুপ অফ স্ট্রেঞ্জ লুকিং ফেলোস ইন আ প্লেস, মানে একদিন এক জায়গায় তার সাথে অদ্ভুত চেহারার একদল মানুষের সাথে দেখা হয়েছিল। ঠিক আছে, তারপর দেখুন, হি ড্রাঙ্ক উইথ দেম অ্যান্ড সুন ফেল ফার্স্ট অ্যাসলিপ, মানে তিনি তাদের সাথে পান করলেন এবং শীঘ্রই দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন। ঠিক আছে, হোয়েন হি ওক আপ, যখন তিনি জেগে উঠেছিলেন, দেয়ার ওয়াজ নো সাইন অফ দি স্ট্রেঞ্জ পিপল নর অফ দি ডগ, মানে তিনি যখন জেগে উঠলেন, সেখানে অদ্ভুত লোকেদের বা কুকুরের কিন্তু কোনো চিহ্ন ছিল না। ঠিক আছে, তারপর দেখুন, সাডেনলি হি ফেল্ট সামথিং স্ট্রেঞ্জ অন হিজ ফেস, হঠাৎ তিনি তার মুখে অদ্ভুত কিছু অনুভব করলেন। টু হিজ সারপ্রাইজ, মানে অবাক হয়ে, হি ফাউন্ড দ্যাট হি হ্যাড আ লং হোয়াইট বিয়ার্ড, মানে অবাক হয়ে তিনি লক্ষ্য করেন যে তার লম্বা সাদা দাড়ি হয়েছিল। ঠিক আছে, হি ফাউন্ড হিজ গান লাইং অন দি গ্রাস রাস্টি অ্যান্ড ইউজলেস, রাস্টি মানে হচ্ছে বিবর্ণ বা মরিচা ধরা। ঠিক আছে, তার মানে কি, তিনি দেখতে পেয়েছিলেন যে তার বন্দুকটি মরিচা ধরা অবস্থায় ও অকেজো অবস্থায় ঘাসের উপরে পড়ে ছিল। ঠিক আছে,
তারপরে দেখুন হিজ ক্লোথস ওয়্যার অল র্যাগস, র্যাগস মানে কি ছেঁড়া, ঠিক আছে, তার কাপড় চোপড়গুলো কিন্তু ছেঁড়া ছিল। অ্যান্ড হিজ লেগস ওয়্যার সো কোল্ড, মানে তার যে পা, সেই পা দুটো কিন্তু খুব প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছিল। অ্যান্ড স্টিভ, এই স্টিভ মানে হচ্ছে মৃতপ্রায় বা শক্ত হয়ে যাওয়া বা অনমনীয় হয়ে যাওয়া, ঠিক আছে, বা ভাঁজ করতে না পারা, ঠিক আছে, মানে তার পা এতটাই ঠান্ডা এবং অনমনীয় হয়ে পড়েছিল দ্যাট হি কুড হার্ডলি ওয়ার্ক, মানে তিনি প্রায় হাঁটতেই পারছিলেন না, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আপনারা যখন বিষয়টাকে ভালো করে বুঝলেন, তাহলে বোঝার চেষ্টা করুন যেখানে কি বলতে চাইছে। এখানে কিন্তু কোনো ফিলোসফিক ধারণা নেই, এখানে যে ব্যাপারটা বলতে চাইছে সেটা হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেলের যে গল্প সেইটাই কিন্তু এখানে বলেছে, ঠিক আছে। তার মানে কি, মানে একদিন রিপ ভ্যান উইঙ্কেল সে তার বন্দুক এবং তার যে ডগ কুকুর সেটাকে নিয়ে সে বেরিয়ে পড়ে এবং হঠাৎ করে স্ট্রেঞ্জ লুকিং যে মানুষ তাদের দলের সাথে তার দেখা হয় এবং তাদের সঙ্গে সে মিশে গিয়ে ড্রিঙ্ক করে এবং তারপরে কিন্তু সে দ্রুত ঘুমিয়ে পড়ে। কিন্তু যখন সে জেগে ওঠে তখন কিন্তু সে নিজেকে কিভাবে ডিসকভার করে, নিজেকে একটা এজেড ম্যান, মানে এজেড ম্যান, একজন বয়স্ক মানুষ হিসেবে কিন্তু সে নিজেকে ডিসকভার করে। এই বিষয়টাই বলতে চাইছে, তাই না? তাহলে দেখুন বিষয়টাকে যখন ভালো করে বুঝেছেন তখন একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করুন ফার্স্ট। তাহলে আমরা টাইটেলটা কি দিলাম? দিলাম দি স্টোরি অফ রিপ ভ্যান উইঙ্কেল, ঠিক আছে, বোঝা গেল রিপ ভ্যান উইঙ্কেলের গল্পটাই এর মধ্যে বলছে, তাই কিন্তু আমরা লিখলাম টাইটেলটা কি, দি স্টোরি অফ রিপ ভ্যান উইঙ্কেল, ঠিক আছে। টাইটেলটা কিন্তু কোনো ফিলোসফিক কোনো চিন্তা ভাবনা নিয়ে কিন্তু দেবেন না, ঠিক আছে, বোঝা গেছে? দেখুন এর আনসারটা আমরা কিভাবে করছি ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে, প্রত্যেকটা লাইন বুঝবেন কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ওয়ান ডে আফটার গেটিং আউট উইথ হিজ গান অ্যান্ড হিজ ডগ, মানে তার যে গান, যে বন্দুক এবং তার যে কুকুর সেইটা নিয়ে বেরিয়ে পড়ার পর একদিন রিপ ভ্যান উইঙ্কেল সাডেনলি ফেসড উইথ সাম স্ট্রেঞ্জ লুকিং ফেলোস, মানে রিপ ভ্যান উইঙ্কেল সাডেনলি কাদের ফেস করে, স্ট্রেঞ্জ লুকিং ফেলোজদের সাথে কিন্তু ফেস হয় তার, ঠিক আছে। অ্যান্ড হি ফেল্ড অ্যাসলিপ, এবং সে কিন্তু ঘুমিয়ে পড়ে আফটার গেটিং ড্রাঙ্ক উইথ দেম, মানে তাদের সঙ্গে ড্রাঙ্ক করার পর বা নেশা করার পর, ঠিক আছে। তারপর দেখুন বাট ওয়েন হি ও, কিন্তু যখন তিনি জেগে উঠেছিলেন, হি ডিসকভার্ড হিমসেলফ অ্যাজ অ্যান এজড ওয়ান, মানে যখন তিনি জেগে উঠেছিলেন তখন তিনি নিজেকে কিভাবে ডিসকভার করলেন, একটা বয়স্ক মানুষ হিসেবে কিন্তু ডিসকভার করলেন, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কিভাবে করছি বুঝতে পারছেন? যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে বিষয়টা কিন্তু বারবার পড়বেন, পড়ার পরে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু একটা ফার্স্ট সুইটেবল টাইটেল দেবেন। টাইটেলটা কিন্তু অবশ্যই সুইটেবল হওয়া প্রয়োজন, ঠিক আছে। তারপরে যেটা বুঝেছেন সেই অনুযায়ী কিন্তু নিজের ভাষায় পুরো বিষয়টাকে 1/3 করে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের যে আজকেকার যে প্রেসি টাস্কটা কমপ্লিট করে ফেললাম। দেখুন তারপরে আমাদের যে হোম টাস্কটা ছিল সেটা ছিল একটা রিপোর্ট লিখতে দেওয়া, সেটা কি, কোল্যাপসড অফ বিল্ডিং ডিউ টু মেট্রো লাইন অপারেশন ইন কলকাতা, ঠিক আছে। দেখুন বিষয়টাকে আমরা কিভাবে লিখছি ভালো করে বুঝবেন। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম কি, হাউসেস আর কোল্যাপসিং ইন বউবাজার ফর মেট্রো ওয়ার্ক, দি এরিয়া হ্যাজ বিন ভ্যাকেটেড, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা তারপরে দেখুন রিপোর্টের যে ফরম্যাট, তারপরে সেই ফরম্যাটটা আমরা মেনটেন করলাম। তারপরে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা যেটা লিখতে চলেছি যে বিষয়টা, তার একটা সংক্ষিপ্ত রূপ ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে আমরা দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে, ফার্স্ট প্যারাগ্রাফটা ভালো করে বুঝবেন। বউবাজার প্রিমাইসিস ট্রেম্বলড, মানে বউবাজার যে এলাকা সেটা কিন্তু কেঁপে উঠেছিল অন স্যাটারডে ইভিনিং, মানে স্যাটারডে সন্ধ্যাবেলাতে। অলদো ইট ওয়াজ ইনিশিয়ালি থট টু বি অ্যান আর্থকুয়েক, প্রথমে কিন্তু মনে করা হয়েছিল যে ভূমিকম্প। ইট ওয়াজ লেটার লার্নড দ্যাট, পরে জানা গেল যে কি, দুর্গা পিতুরি লেন, মানে দুর্গা পিতুরি যে লেন সেইটা ইন ওয়ার্ড নম্বর 47, মানে ওয়ার্ড নম্বর 47-এ দুর্গা পিতুরি যে লেন অফ কলকাতা মিউনিসিপ্যালিটির ওয়াজ ট্রেমলিং, মানে কাঁপছিল ফর দি ওয়ার্ক ইন দি ইস্ট অ্যান্ড ওয়েস্ট শিয়ালদা গোয়িং মেট্রো, মানে ইস্ট ওয়েস্ট যে শিয়ালদা গোয়িং মেট্রো সেখানে কি করার জন্য, আন্ডার দি গ্রাউন্ড সেখানে কাজ হওয়ার জন্য কিন্তু সেটা কাঁপছিল, ঠিক আছে। পরে এটা জানা গেছে, ঠিক আছে। তারপর দেখুন ডিউ টু হুইচ সেভারাল পার্টস, মানে ডিউ টু হুইচ যার জন্য, সেভারাল পার্টস অফ সেভারাল হাউসেস, মানে বিভিন্ন বাড়ির বিভিন্ন জায়গায় কি হয়েছে, বিভিন্ন জায়গাগুলো কি হচ্ছে, আর কোল্যাপসিং, মানে ভেঙে ভেঙে পড়ছে, ঠিক আছে। বিসাইডস, পাশাপাশি বিগ ক্রাকস হ্যাভ অ্যাপিয়ার্ড, বিভিন্ন কিন্তু বড় বড় যে ক্রাক সেইগুলো কিন্তু অ্যাপিয়ার করেছে, দেখা যাচ্ছে ইন ওয়ান হাউসেস আফটার অ্যানাদার, মানে একের পর এক বাড়িতে, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে যে বিষয়টা আমরা লিখতে চলেছি সেই বিষয়টার একটা সংক্ষিপ্ত রূপ আমরা এই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে দেখলাম, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা তারপরে দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি দেখব, যে বিষয়টা ঘটেছে সেই বিষয়টাই কিন্তু ডিটেলসে আমরা দেখব। দেখুন কি বলা হচ্ছে ভালো করে বুঝবেন। কি বলা হলো দেখুন, বলা হচ্ছে ইট ইজ নোন দ্যাট, মানে এমনটা জানা যাচ্ছে যে
দিস ক্র্যাক ওয়াজ মেনলি কস্ট, মানে এই ক্র্যাকটা কিসের জন্য এসছে, এর কারণটা হচ্ছে, প্রধান কারণ হচ্ছে বাই দি ভাইব্রেশন অফ, কিসের কম্পনের জন্য, অফ দি বোরিং মেশিন ইন দি টানেল, মানে টানেলের যে বোরিং মেশিনটা চলছিল তার ভাইব্রেশনের জন্য হয়েছে। ঠিক আছে, তারপরে দেখুন ডাস্ট লাইক স্মোক ইজ ফ্লাইং ইন দি এরিয়া, মানে ডাস্ট লাইক স্মোক মানে ধোঁয়ার মতো কিন্তু ধুলো উড়ছিল সেখানে, ইন দি এরিয়া মানে সেই এলাকায়, অ্যাজ সো মেনি হাউসেস ফল, কেন, কারণ এত বাড়ি ভেঙে পড়েছে সেখানে, ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক এত বাড়ি সেখানে ভেঙে পড়েছে যে সেখানে কিন্তু ধুলোগুলো কিন্তু ধোঁয়ার মতো উড়ছিল। ঠিক আছে, তারপর দেখুন কি বলা হচ্ছে, রেসিডেন্টস অফ দি এরিয়া আর স্পেন্ডিং দেয়ার ডেজ, মানে সেখানকার যে এলাকার যে অধিবাসীরা তারা কি করছে, তাদের দিন কাটাচ্ছে কিভাবে, ইন ফিয়ার, ভয়ে, কিসের ভয়ে, ইন ফিয়ার অফ কোলাপসিং অফ দেয়ার হাউসেস, ফিয়ারের পরে অফ দেবেন, তাহলে ইন ফিয়ার অফ কোলাপসিং অফ দেয়ার হাউসেস, তাদের বাড়ি ভেঙে পড়ার ভয়ে। ঠিক আছে, এইভাবে তারা দিন কাটাচ্ছে। ঠিক আছে, তারপর দেখুন অন স্যাটারডে অ্যান্ড সানডে, মানে শনি রবিবারে কি করা হয়েছে, সাম হাউসেস ওয়ার ভ্যাকেটেড, কিছু বাড়িকে খালি করে দেওয়া হয়েছে, কাদের নির্দেশে, অন দি অ্যাডভাইস অফ মেট্রো অথরিটিস, মানে মেট্রো যে আধিকারিক তাদের নির্দেশে কিন্তু খালি করে দেওয়া হয়েছে শনি রবিবার। তারপর দেখুন দি মেয়র অফ কলকাতা অ্যারাইভ টু ইন্সপেক্ট দি সিন, মানে কলকাতার যিনি মেয়র তিনি কিন্তু কি করেছেন, সেই এলাকা কিন্তু পরিদর্শনে এসেছেন। ঠিক আছে, তারপর দেখুন অ্যাকর্ডিং টু দি লোকালস, মানে এলাকার লোকেদের মত অনুযায়ী, অল অফ আ সাডেন, মানে হঠাৎ করে, অ্যাট অ্যারাউন্ড 7 PM 7টা নাগাদ, দে স দি পোর্চ অফ দি হাউসেস, মানে বাড়ির যে বারান্দা সেইটা, দি উইন্ডোজ, দি ফ্যান, দি হ্যাঙ্গিং পোর্চ, মানে ঝুলন্ত যে বারান্দা সেগুলোও কিন্তু সব কি হচ্ছিল, ওয়েল অল ওয়্যার শেকিং, সমস্ত কিন্তু কাঁপছিল। ঠিক আছে, তারপর দেখুন এভরিওয়ান লেফট দেয়ার হোম, সবাই কিন্তু তাদের বাড়ি কি করে, ত্যাগ করে, ফর ফিয়ার অফ অ্যান আর্থকুয়েক, মানে ভূমিকম্পের ভয়ে। ঠিক আছে, দি অ্যাগিটেশন স্প্রেড থ্রু আউট দি এরিয়া, মানে সারা এলাকা জুড়ে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তারপর দেখুন মেট্রো অফিসিয়ালস অ্যারাইভড অ্যাট দি সিন অ্যাট দিস টাইম, মানে সেই সময় কিন্তু মেট্রো যে আধিকারিকরা তারা কিন্তু সেই জায়গায় উপস্থিত হয়, অ্যান্ড অর্ডার্ড দি হাউস টু বি ভ্যাকেটেড ওভারনাইট, এবং রাতারাতি বাড়িগুলোকে খালি করে দেওয়ার কিন্তু নির্দেশ দেন। ঠিক আছে, তারপর দেখুন অনলি দেন, ঠিক তখনই, দি রেসিডেন্টস অফ দি এরিয়া কেম টু নো, তখনই কিন্তু সেই এলাকাবাসীরা জানতে পারে যে দি অ্যাক্সিডেন্ট ওয়াজ নট ডিউ টু আর্থকুয়েক, মানে দুর্ঘটনাটা কিন্তু আর্থকুয়েকের জন্য নয়, বাট ইট ওয়াজ ফর দি আন্ডারগ্রাউন্ড মেট্রো অপারেশন, মানে এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড মেট্রো অপারেশনের জন্য হয়েছিল। ঠিক আছে, তারপর দেখুন দি ডিজাস্টার ওয়াজ রিপোর্টেড, মানে ডিজাস্টারটাকে কিভাবে রিপোর্ট করা হচ্ছে, টু দি এন্টারিং অফ ওয়াটার, জল ঢোকার কারণে, ইনটু দি মেট্রো টানেল, মানে মেট্রো টানেলে জল ঢোকার কারণেই কিন্তু এই ডিজাস্টারটা হয়েছে, সেইভাবেই কিন্তু এটা রিপোর্ট করা হচ্ছে। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে, তাহলে যেভাবে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়টা কিন্তু আমরা ডিটেলসে এই মিডল প্যারাগ্রাফে দেখলাম। ঠিক আছে, যাদের মনে হচ্ছে যে এর থেকে কিছু বাদ দেওয়া প্রয়োজন বা এখানে কিছু ইনক্লুড করা প্রয়োজন, আপনারা সেটা নিজেদের দায়িত্বে করে নেবেন। আচ্ছা, তারপরে দেখুন আমরা থার্ড প্যারাগ্রাফে কি দেখবো, লেস ইম্পর্টেন্ট যে ব্যাপার সেইটা কিন্তু আমরা দেখবো। দেখুন কি করা হচ্ছে, এখানে কি বলা হলো ভালো করে বুঝবেন। এখানে বলা হচ্ছে আ মিনি কন্ট্রোল রুম হ্যাজ বিন সেট আপ, একটা মিনি কন্ট্রোল রুম কিন্তু সেট আপ করা হয়েছে ইন দি স্ট্রিটস অফ বউবাজার সিন্স ইয়েস্টারডে মর্নিং, মানে গতকাল সকাল থেকে কিন্তু একটা মিনি কন্ট্রোল রুম বউবাজারের রাস্তায় কিন্তু সেট আপ করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখুন অ্যাকর্ডিং টু সোর্সেস, মানে সোর্সের মত অনুযায়ী, বিভিন্ন সূত্রের মত অনুযায়ী, রেসিডেন্টস অফ 30 to 50 হাউসেস, মানে 30 থেকে 50টা বাড়ির রেসিডেন্টসদের কি করা হয়েছে, ওয়ার এভাকুয়েটেড, মানে তাদের কিন্তু স্থানান্তর করে দেওয়া হয়েছে কোথায়, টু আ সেফ প্লেস, একটা নিরাপদ জায়গায়, ডিউরিং দি নাইট, মানে রাত্রের মধ্যে। ঠিক আছে, রাত ধরে। তারপর দেখুন অ্যাকর্ডিং টু সোর্সেস, মানে সূত্রের মত অনুযায়ী, অ্যারেঞ্জমেন্টস হ্যাভ বিন মেড টু কিপ দেম ইন ভ্যারিয়াস লোকাল হোটেলস অ্যান্ড লজেস, মানে ভ্যারিয়াস যে লোকাল হোটেলস এবং লজেসগুলো আছে সেখানে কিন্তু তাদের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখুন ফর নাও, এখনো পর্যন্ত দি পুলিশ হ্যাভ ভ্যাকেটেড দি এরিয়া, এখনো পর্যন্ত পুলিশ এরিয়াটাকে কিন্তু খালি করে ফেলেছে। তারপর দেখুন দি ইলেকট্রিসিটি অফ দি এন্টায়ার এরিয়া হ্যাজ বিন ডিসকানেক্টেড, মানে সেই এরিয়ার যে ইলেকট্রিসিটি ব্যাপারটা সেটাকে কিন্তু ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে, কাদের নির্দেশে, অন দি অ্যাডভাইস অফ মেট্রো অফিসিয়াল, মানে মেট্রো যে অফিসিয়ালস আধিকারিক তাদের নির্দেশে। ঠিক আছে,
বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের যে রিপোর্ট টাস্কটা, এই রিপোর্ট টাস্কটা আমরা কমপ্লিট করে ফেললাম। আমরা এবারে আমাদের ডেলি বেসিকে যে আমরা প্রিপোজিশনটা শিখছি, আজকে আমাদের প্রিপোজিশন টাস্কটা কি, সেটা হচ্ছে যে আফটার। ঠিক আছে, দেখুন ফার্স্ট কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে বিপরীত ঘটনা বোঝাতে। তার মানে কি, দেখুন ভালো করে এক্সাম্পলটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। দি রুম ইজ প্লিজেন্ট আফটার দি এক্সট্রিম হিট আউটসাইড, মানে বাইরে কিন্তু প্রচন্ড উত্তাপ হওয়া সত্ত্বেও ভিতরের রুমটা কিন্তু, রুমের ভিতরটা কিন্তু প্লিজেন্ট, ঠিক আছে, মনোরম। তাহলে এই যে বিপরীত ঘটনা বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু আমরা আফটার ইউজ করলাম। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখুন নাম্বার 2, ঠিক পরবর্তী কোনো কিছু বোঝাতে। তাহলে ঠিক পরবর্তী কোনো কিছু মানেটা কি, দেখুন এক্সাম্পলটা ফলো করুন। মিনা ইজ দি টলেস্ট আফটার রিনা। মিনা ইজ দি টলেস্ট আফটার রিনা, মানে রিনার পরেই কিন্তু মিনার স্থান। তাহলে ঠিক পরবর্তী ব্যাপারটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, সেই কারণেই কিন্তু আমরা কি করলাম, এই আফটার কিন্তু ইউজ করলাম। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 3 কি বলা হচ্ছে, 3 বলা হলো পিছনে বোঝাতে। পিছনে ব্যাপারটা কি, দেখুন এক্সাম্পলটা ফলো করুন। দি ক্যাট র্যান আফটার দি র্যাট। তাহলে পিছনে বোঝাচ্ছে, তাই না? দি ক্যাট র্যান আফটার দি র্যাট, র্যাটের পিছনে কিন্তু ক্যাট দৌড়াচ্ছে। তাহলে পিছনে বোঝাতে আমরা কি করলাম, আফটার ইউজ করলাম। ঠিক আছে, নাম্বার 4 দেখুন অনেক সময় বোঝাতে। তাহলে অনেক সময় বোঝাতে ব্যাপারটা কি, মাই সিস্টার কেম হোম আফটার আ লং টাইম। তাহলে অনেক সময় পরে এসছে, তাই কিন্তু আফটার আমরা ইউজ করলাম। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 5 কি বলা হলো, বলছে কি পরে বোঝাতে। পরে মানে কি ব্যাপারটা, দেখুন শি কেম আফটার মি, মানে সে আমার পরে এসছে, তাহলে সেই কারণে আমরা আফটার ইউজ করলাম। ঠিক আছে, তারপর দেখুন নাম্বার 6 কি মোটের উপর বোঝাতে। মোটের উপর ব্যাপারটা কি, দেখুন আফটার অল হি ইজ আ গুড বয়। তাহলে মোটের উপর সে একটা ভালো ছেলে, তাহলে সেই কারণে কিন্তু আমরা আফটার ইউজ করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের প্রিপোজিশন টাস্কটা আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, তারপরে দেখুন ডেলি বেসিকে আমরা যে সমস্ত হোম টাস্কের মধ্যে আমাদের যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টটা আছে, সেগুলোকে আমরা কিভাবে করছি দেখুন। ফার্স্ট দেখুন কি করা হচ্ছে, নাম্বার 1 কি আছে, দি বেল ইজ রিঙ্গিং। এটাকে কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানে যখন আপনি ভয়েস চেঞ্জ করতে চাইছেন, কিভাবে করব বিষয়টাকে, এই ইজ রিঙ্গিং যে ব্যাপারটা আছে, এটাকে আমরা কি করব, ইজ বিইং রাং করব। ঠিক আছে, দি বেল ইজ বিইং রাং। ঠিক আছে, সেইভাবে কিন্তু বিষয়টাকে করলাম। দেখুন দি বেল ইজ বিইং রাং। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এবং সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু আমরা প্যাসিভ করলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? নাম্বার 2 দেখুন কি বলা হচ্ছে, ভার্ব ফর্ম ইউজ করতে হবে ড্রাই এর। তাহলে ড্রাই এর ভার্ব ফর্ম হচ্ছে ড্রাইড। ঠিক আছে, সেইভাবে আমরা বিষয়টাকে করব, হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই। তার মানে কিন্তু পাস্ট ইনডিফিনিট লেখা আছে, আমরাও কিন্তু পাস্টেই বিষয়টাকে লিখবো। দেখুন কিভাবে কি করা হলো, কি হলো, হিজ থ্রোট ড্রাইড আপ। হিজ থ্রোট ড্রাইড আপ। দেখুন আমরা কিন্তু ড্রাইড আপ করে দিলাম, মানে কি আমরা এখানে পাস্ট ইনডিফিনিট করে দিলাম, এবং বিষয়টাকে কিন্তু ভার্ব হিসেবেই লিখলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নাম্বার 3 দেখুন কি বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে মিউটলি। তাহলে মিউটলির যে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে মিউট। ঠিক আছে, বিষয়টাকে আমরা কিভাবে করব, উইথ আ মিউট অ্যাপেল, এরকম ভাবে কিন্তু করব। দেখুন কিভাবে কি করা হচ্ছে, হি লুকড অ্যাট হার উইথ আ মিউট অ্যাপেল। হি লুকড অ্যাট হার মিউটলি, এই বিষয়টাকে আমরা কিভাবে করলাম, হি লুকড অ্যাট হার উইথ আ মিউট অ্যাপেল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এই বিষয়টার কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আপনি কিন্তু যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? নাম্বার 4 দেখুন কি বলা হচ্ছে, ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে যেহেতু লেটস আছে, তাহলে আপনাকে কিন্তু রিপোর্টেড ভার্ব হিসেবে কিন্তু কি আনতে হবে, সাজেস্টেড নিয়ে আসতে হবে, এবং তারপরে কিন্তু যে লিঙ্কারটা দেবেন, তারপরে কিন্তু দের পরে শুড ইউজ করতে হবে। সেইভাবে কিন্তু আমরা বিষয়টাকে করব। দেখুন কিভাবে কি করা হলো, কি হলো, হি সাজেস্টেড দ্যাট। হি সাজেস্টেড দ্যাট, তাহলে এই যে আস আছে এর ভিতরে, লেট আস মানে লেটস, তাহলে এই যে আসটা আছে সেটাকে আমরা দে করে দিলাম। ঠিক আছে, তারপরে শুড হবে, তারপরে বাকি যেটা আছে স্টপটা, স্টপ বসে গেল, আর নাউনটা হয়ে গেল দেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে হি সাজেস্টেড দ্যাট দে শুড স্টপ দেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নাম্বার 5 দেখুন কি বলা হচ্ছে, নাউন ফর্ম ইউজ করতে হবে প্যাসিভলি। তাহলে প্যাসিভলি যে নাউন ফর্ম, সেটা কি, সেটা হচ্ছে প্যাসিভিটি। ঠিক আছে, প্যাসিভিটি, এবং তার আগে আমরা উইথ যুক্ত করে দেবো, তাহলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে। দেখুন কিভাবে কি করা হলো, সি ওবেড প্যাসিভলি। তাহলে আমরা কিভাবে করছি, সি ওবেড উইথ প্যাসিভিটি। সি ওবেড উইথ প্যাসিভিটি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? তাহলে কিন্তু বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে এই বিষয়গুলোকে। আচ্ছা, নাম্বার 6 দেখুন কি বলা হচ্ছে, এখানে জয়েন করতে হবে সেন্টেন্স দুটোকে। তাহলে দেখুন কি বলা হচ্ছে, হি সেড সামথিং দ্যাট ইজ অফ নো ইম্পর্টেন্স। হি সেড সামথিং দ্যাট ইজ অফ নো ইম্পর্টেন্স। তাহলে আমরা বিষয়টাকে কিভাবে করব, দেখুন কিভাবে কি করা হচ্ছে, হোয়াট দিয়ে আমরা বিষয়টাকে করব। দেখুন হোয়াট হি সেড ইজ অফ নো ইম্পর্টেন্স। হোয়াট হি সেড ইজ অফ নো ইম্পর্টেন্স।
ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নাম্বার 7 দেখুন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি করতে, স্প্লিট করতে হবে, সেন্টেন্স দুটোকে স্প্লিট করতে হবে। দেখুন কিভাবে কি বলা হচ্ছে, আই ওয়ন্ট স্লিপ আনলেস হি কামস, আই ওয়ন্ট স্লিপ আনলেস হি কামস, তার মানে কি বিষয়টাকে আমরা কিভাবে ভাঙবো, যে ইউ যে এখানে বলছে হি কামস মানে কি, হিটাকে আমরা ইউ করে লিখবো, ঠিক আছে। তাহলে হি মাস্ট কাম লিখতে পারেন বা ইউ মাস্ট কামও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে দেখুন কি করা হচ্ছে, ইউ মাস্ট কাম লেখা যায় বা ইউ এর জায়গায় আপনি কিন্তু হিও লিখতে পারেন, ঠিক আছে। তাহলে হি মাস্ট কাম, ঠিক আছে, বোঝা গেল, একটা সেন্টেন্স হলো। তারপর দেখুন আই ওয়ন্ট স্লিপ আদারওয়াইজ, তাহলে হি মাস্ট কাম বা ইউ মাস্ট কাম, তারপরে কি এখানে লিখলাম আই ওয়ন্ট স্লিপ আদারওয়াইজ, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে ইউ এর জায়গায় কিন্তু আপনি হি দিলেও কোনো অসুবিধা নেই, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, নাম্বার 8 দেখুন কি বলা হচ্ছে, এখানে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হচ্ছে। তাহলে নেগেটিভ সেন্টেন্স কি বলা হচ্ছে, গেস ইউ আর মিস্টেকেন, তার মানে কি, গেস ইউ আর মিস্টেকেন, সেন্সটাকে কিন্তু আমরা একই রাখবো, কিন্তু সেন্টেন্সটা আমরা করে দেব নেগেটিভ। দেখুন কিভাবে কি বলা হচ্ছে, এই যে মিস্টেকেন ব্যাপারটা আছে আমরা কি করব, নট প্রপারলি গাইডেড হিসেবে করব। দেখুন গেস ইউ আর নট প্রপারলি গাইডেড, ঠিক আছে, গেস ইউ আর নট প্রপারলি গাইডেড, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন নাম্বার 9 নাউন ফর্ম করতে বলা হচ্ছে লাভস এর। তাহলে লাভস এর নাউন ফর্ম, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাই কিন্তু এখানে এস যুক্ত হয়েছে, তাহলে লাভ এর নাউন ফর্মও কিন্তু লাভই হয়ে থাকে, ঠিক আছে। দেখুন আমরা হ্যাজ ব্যাপারটাকে আনবো, তাহলে কিন্তু নাউন হয়ে যাবে সেন্টেন্সটা, সেন্টেন্সের মধ্যে নাউন ফর্ম হিসেবে তাহলে কাজে লাগবে। তাহলে গড হ্যাজ লাভ ফর মি, গড লাভস মি, তার মানে গড হ্যাজ লাভ ফর মি, ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে। তাহলে আমরা কিভাবে কি করলাম। আচ্ছা, তারপরে দেখুন তাহলে আমাদের এই যে গ্রামার পোর্শনটা কমপ্লিট হলো, এবার আমাদের যে ভোকাব পার্টটা আছে সেটা দেখবো। দেখুন প্রথমে কি বলা হচ্ছে, লিভ নো স্টোন আনটার্নড, এর মানে কি, লিভ নো স্টোন আনটার্নড এর মানে হচ্ছে যথাসম্ভব চেষ্টা করা, ঠিক আছে, মানে মেক এভরি পসিবল এফর্ট, ঠিক আছে, কি বলা হলো, যথাসম্ভব চেষ্টা করা, অর্থাৎ মেক এভরি পসিবল এফর্ট। দেখুন এখানে কিভাবে এক্সাম্পলটাকে দেওয়া হলো, the police officer said that they would leave no stone unturned to catch the thief, ঠিক আছে, বোঝা গেছে। the police officer said that they would leave no stone unturned to catch the thief, বোঝা গেছে বিষয়টা। আচ্ছা, তারপর দেখুন সেকেন্ডটা কি আছে, সেকেন্ডটা বলছে নিপ ইন দি বার্ড, এই নিপ ইন দি বার্ড মানে কি, মানে হচ্ছে প্রাথমিক পর্যায়ে কোনো কিছুকে থামিয়ে দেওয়া, ঠিক আছে, বোঝা গেল। হল্ড সামথিং অ্যাট দি আর্লি স্টেজ, প্রাথমিক পর্যায়ে কোনো কিছুকে থামিয়ে দেওয়া, অর্থাৎ হল্ড সামথিং অ্যাট দি আর্লি স্টেজ। দেখুন এক্সাম্পলটাকে ফলো করুন ভালো করে, কি বলা হচ্ছে, এখানে বলা হলো বাই অ্যারেস্টিং দি র্যাপিস্ট দি পুলিশ নিপড দি রিভিলিয়ন ইন দি বার্ড, বাই অ্যারেস্টিং দি র্যাপিস্ট, র্যাপিস্টকে অ্যারেস্ট করে দি পুলিশ নিপড দি রেভিলিয়ন ইন দি বার্ড, মানে বিদ্রোহটাকে কিন্তু পুলিশ কি করলো, একদম প্রাথমিক পর্যায়ে কিন্তু থামিয়ে দিল, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপর দেখুন 3 নাম্বার কি আছে, টু বেল দি ক্যাট, এই টু বেল দি ক্যাট মানে হচ্ছে বিপজ্জনক কাজ করা, ঠিক আছে, মানে ডু আ ডেঞ্জারাস জব, বিপজ্জনক কাজ করা, অর্থাৎ টু ডু আ ডেঞ্জারাস জব। দেখুন কি বলা হলো, টু ডিক্লেয়ার আ ওয়ার এগেইনস্ট দি কিং ইজ জাস্ট লাইক টু বেল দি ক্যাট, মানে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, সেটা কিন্তু একটা বিপজ্জনক কাজ, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 4 কি বলা আছে, টু কাট আ সরি ফিগার, টু কাট আ সরি ফিগার এর মানে কি, এর মানে হচ্ছে প্রতিকূল ছাপ তৈরি করা, ঠিক আছে, মানে টু ক্রিয়েট অ্যান আনফেভারেবল ইমপ্রেশন, প্রতিকূল ছাপ তৈরি করা, অর্থাৎ টু ক্রিয়েট অ্যান আনফেভারেবল ইমপ্রেশন, ঠিক আছে। দেখুন কিভাবে কি ফলো করুন, এই এক্সাম্পলটাকে ফলো করুন, কি বলা হচ্ছে, এখানে বলা হলো হি কাট আ সরি ফিগার ইন হিজ মেডেন স্পিচ, হি কাট আ সরি ফিগার ইন হিজ মেডেন স্পিচ, মানে সেটার প্রথম বক্তৃতাতেই কিন্তু একটা প্রতিকূল ছাপ তৈরি করে ফেলেছে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে দেখুন, তারপরে বলা হলো ওয়ান্স ইন আ ব্লু মুন, এই ওয়ান্স ইন আ ব্লু মুন মানে কি, মানে খুব কদাচিৎ, মানে ভেরি রিয়ারলি, খুব কদাচিৎ, অর্থাৎ খুব ভেরি রিয়ারলি কোনো কাজ হলে সেটাকে কিন্তু আমরা ওয়ান্স ইন আ ব্লু মুন বলে থাকি, ঠিক আছে। দেখুন কিভাবে এক্সাম্পলটাকে ফলো করুন, কি বলা হচ্ছে, উই গো ফর আ লং ড্রাইভ ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে আমরা লং ড্রাইভে কিন্তু খুব কদাচিৎই যেয়ে থাকি, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে উই গো ফর আ লং ড্রাইভ ওয়ান্স ইন আ ব্লু মুন,
ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের যে আজকে হোম টাস্কগুলো ছিল সেগুলোকে কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা প্রতিদিন বেসিকে আপনাদেরকে যেরকম ভাবে এই সমস্ত ভিডিও ক্লাসগুলো উপহার দিয়ে থাকছি আগামীতেও কিন্তু সেরকম ভাবে দিয়ে থাকবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।